বিজয়পুর নামে এক গ্রামে রূপা তার ছোট্ট মেয়ে কুসুমকে নিয়ে থাকতো। কুসুমের যখন 1 বছর বয়স ছিল তখন তার বাবা মারা যায়। তখন থেকে মা ও মেয়ে একা হয়ে যায়। ওহো গিন্নি, তাড়াতাড়ি কিছু খেতে দাও, এক্ষুনি আবার দোকানে যেতে হবে যে। হ্যাঁ গো, তুমি একটু বসো, আমি এক্ষুনি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। আহা গিন্নি, তোমার হাতের রান্নায় জাদু আছে। কি স্বাদ তোমার হাতের রান্না, খেলে মন প্রাণ যেন ভরে যায়। আহা কি স্বাদ, কি দুর্দান্ত তোমার হাতের রান্না। আচ্ছা, তাই নাকি? মোটেও না, তুমি আমার নামে প্রশংসা একটু বেশি বাড়িয়ে বাড়িয়ে করছো। না গো গিন্নি, সত্যিই বলছি, এমন রান্না খেলে সারাদিন শুধু খিদে খিদে পায়। আচ্ছা ঠিক আছে, অনেক বলেছো, এবার খেয়ে নাও তাড়াতাড়ি, ঠিক আছে? যখন তারা এমনভাবে খেতে খেতে বসে গল্প করছিল, ঠিক তখনই একটা বুড়ি আসে তাদের বাড়িতে। মা, দুটো ভিক্ষা দে মা, দুদিন ধরে কিছু খাইনি, দে মা, ভিক্ষা দে। ওহো, আবার এই খাওয়ার সময় কে এল এখন? এই ভিখারিগুলোর জ্বালায় একটু ভালোভাবে খাওয়া বসা যায় না। দাঁড়াও, তুমি বসে খাও, আমি দেখে আসছি। এরপর ঝুমা বাইরে যায়। মা, দুটো ভিক্ষা দে মা, আমি দুদিন ধরে কিছু খাইনি, আমার যে খুব খিদে পেয়েছে। আপনি অন্য কোথাও যান বুড়িমা, এখন আমার কাছে কোনো টাকা পয়সা নেই দেওয়ার মতো। মা, আমি যে দুদিন ধরে কিচ্ছু খাইনি, আমার কিছু খেতে দে মা, কিছু তো ভিক্ষা দে মা, আমার যে খুব জোরে খিদে পেয়েছে। আমার কথা কি আপনি বুঝতে পারছেন না নাকি? একবার তো বললাম এখানে কোনো ভিক্ষা হবে না, এটা আপনাদের রোজগারের কাজ। যান এখান থেকে, অন্য কোথাও যান ভিক্ষা করতে। এমন কথা শোনার পর বুড়িমা কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। কিছু ভিক্ষা দে মা, দুদিন ধরে কিছু খাইনি। দিদা, তোমাকে দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নেই, আমি তাহলে তোমাকে কি করে ভিক্ষা দেব? তার চেয়ে বরং তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো, আমার মা কিছু না কিছু তোমাকে দিয়েই দেবে। আর জানো তো দিদা, তোমাকে দেখে না আমার মা অনেক খুশি হবে। চলো চলো, তাড়াতাড়ি চলো আমাদের বাড়িতে। এরপর কুসুম বুড়িমাকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। মা, ও মা, দেখো আমাদের বাড়িতে কে এসেছে, তাড়াতাড়ি তুমি বাইরে এসো, তাড়াতাড়ি এসো মা। কুসুমের ডাক শুনে রূপা তাড়াতাড়ি বাইরে বেরোয়। মা, এই দিদাকে খাওয়ার জন্য কিছু দিয়ে দাও, দিদার যে খুব জোরে খিদে পেয়েছে। ঠিক আছে কুসুম মা, যা মা, ভাড়ার ঘরে কিছু চাল রাখা আছে, ওই চাল এনে তুই দিয়ে দে। মা, তোমার মেয়ে অনেক ভালো, আমাকে কেউ ভিক্ষা দেয়নি, কেউ কিছু খেতেও দেয়নি, কিন্তু তোমার দরজার সামনে কিছু না কিছু আমি পেয়ে গেলাম। একদিন তোমার মেয়ে অনেক বড় হবে, আমি এই আশীর্বাদ করলাম। ধন্যবাদ বুড়িমা। নাও দিদা, ঘরে যা কিছু ছিল তা সব তোমাকে দিয়ে দিলাম। ভগবান তোমাদের খুব ভালো রাখবে, অনেক বড় হবে একদিন, এমনভাবে সবাইকে সাহায্য করবে, একদিন তুমি তোমার বাবার মতো হবে মা। আর তোমার বাবা খুব দান দেন ছিলেন, সবাইকে সাহায্য করতো। তুমি আমার খিদে মিটিয়েছো, আমি অনেকক্ষণ ধরে খিদের কষ্ট পাচ্ছিলাম, এখানে ওখানে ছুটে বেড়াচ্ছিলাম, কিন্তু কেউ আমাকে ভিক্ষা দেয়নি। ভগবান তোমাদের ভালো রাখবে মা, আমি তোমার এই আশীর্বাদই করি, তুমি একদিন তোমার বাবার মতো হবে। এখন তাহলে আমি যাই মা। মা, আমি দিদাকে একটু আগিয়ে দিয়ে এক্ষুনি চলে আসবো। ঠিক আছে কুসুম, তাড়াতাড়ি বাড়িতে চলে আসিস মা।
এই বলে কুসুম বুড়িমাকে আগিয়ে দিতে গেল। এরপর রূপা ঘরে এসে দেখে তাদের ঘরেতে আর কোনো চাল নেই তাদের খাওয়ার মতো। মা, আমার খুব জোরে খেতে পেয়েছে, কিছু খেতে দাও। আরে কুসুম মা, ঘরে যা কিছু ছিল সব তুই তো ওই বুড়িমাকে দিয়ে দিয়েছিস, এখন তো খাওয়ার মতো ঘরে কিছুই নেই। না না মা, আমার খিদে পায়নি, আমি তো এমনি মজা করছিলাম তোমার সাথে। আমি জানি কুসুম তোর খিদে পেয়েছে কি পাইনি, আমি তো মা, আমি সব কিছু বুঝতে পারি। তুই চিন্তা করিস না মা, আমি দেখছি তোর জন্য কিছু জোগাড় করতে পারি কিনা, দাঁড়া। মা, তুমি আমাকে নিয়ে অত চিন্তা করো না তো। যদি কারো খিদে পায়, সে যদি তোমার দরজার সামনে আসে, তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া একদম উচিত না, জানো কুসুম মা। তোমার বাবার কাছে যা কিছুই থাকতো, কেউ যদি এসে চাইতো তাকে সব কিছু দিয়ে দিত। তাই তো আজ ওনার মারা যাওয়ার পর আমাদের কাছে আর কিছুই নেই। মা মা, তুমি কাঁদছো কেন? তুমি চুপ করে যাও। মা, আমি একদিন অনেক বড় হব আর তোমার সব দুঃখ কষ্ট দূর করে দেব। জানি কুসুম মা, তুই ছাড়া তো আমার আর পৃথিবীতে কেউ নেই, আর তোর জন্য তো আমি বেঁচে আছি রে। মা মা, সবাই বলে আমার বাবা নাকি অনেক বড় দানবীর ছিল, বাবা নাকি সবাইকে সাহায্য করত। কিন্তু মা, বাবা সবাইকে কি সাহায্য করত আমার তো একদম মাথায় ঢুকছে না। আর বাবা মারা যাওয়ার পর আমাদের কাছে তো শুধু এই ঘরটুকুই আছে, এছাড়া আমাদের কাছে তো কিছুই নেই। তাহলে বাবা সবাইকে কিভাবে সাহায্য করত আর আমাদের জন্য কেন কিছু করে রাখেনি? এমন কথা বলতে নেই কুসুম মা, তোর বাবা অনেক বড় দানবীর ছিল, তাই তো উনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে গিয়েছিল। কিন্তু কিন্তু কি মা, বাবা এমন কি ধনী ছিল? আমার তো কিছুই মাথায় আসছে না। এটা অনেক বছর আগেকার ঘটনা। যখন তোর বয়স 1 বছর ছিল, তখন তোর বাবা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল। আর জানিস তো, তোর বাবার একটা অনেক বড় আমের বাগান ছিল, আর সেখানে অনেক বড় বড় আমের গাছ লাগানো ছিল। আর আমি প্রত্যেক দিন তোকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর ওই বাগানে গিয়ে গাছ থেকে আম পেড়ে প্রত্যেকটা গ্রামে গিয়ে আমি ওই আমগুলো বিক্রি করতাম। তারপর তো আমাদের সংসার চলতো। আর তোর বাবা মারা যাওয়ার পর ওই আমগুলো বিক্রি করেই ভালোভাবে আমাদের দিন কাটছিল। কিন্তু একদিন আরে ভাই গণেশ, আমার জমির পাশে এই ছোট্ট আমের বাগানটা কার রে? আরে জমিদার মশাই, আমাদের গ্রামের রামু ছিল না, কিন্তু কিছু মাস আগে ও মারা গিয়েছে, এই বাগানটা তারই। আচ্ছা, তার মানে এই পৃথিবীতে ও রামু নেই, আর এই বাগানটা দেখাশোনা করার মতো আর কেউ নেই? না না জমিদার মশাই, রামু মারা যাবার পর এই আম বাগানে দেখাশোনা রামুর বউ রূপা করে। আসলে গণেশ ভাই, এই আমের বাগানটা আমার খুব পছন্দ হয়েছে। এই আমের বাগানটা কোনো না কোনো কারণে এই বাগানটা আমার চাই। কিন্তু জমিদার মশাই, রামুর বউ রূপা এই আম বাগানটা কোনো মতে বিক্রি করবে না, কারণ এই বাগানে আম বিক্রি করে ওদের সংসার চলে। আরে গণেশ, একবার আমি মুখ থেকে যা বলে দিয়েছি মানে বলে দিয়েছি, আর এই আম বাগান আমার চাই মানে চাই, আর এই বাগান নেওয়ার জন্য কেউ আমাকে বাধা দিতে পারবে না। চলো এক্ষুনি আমরা রামুর বাড়িতে যাই। রূপা ও রূপা বৌমা, বাইরে এসো, দেখো দেখো তোমার সাথে কে দেখা করতে এসেছে। রূপা ওদের আওয়াজ শুনে তাড়াতাড়ি ঘরে থেকে বাইরে বেরিয়ে গেল। কি হয়েছে গণেশ ভাই, তুমি আর জমিদার মশাই আজ আমাদের বাড়িতে কিসের জন্য এসেছো? তেমন কিছু না রূপা মা, এই রামু চলে যাওয়ার পর তোমাদের কোন কারণে অসুবিধা হচ্ছে কিনা তাই জিজ্ঞাসা করতে এলাম তোমাদের বাড়িতে। না জমিদার মশাই, তেমন কোনো অসুবিধা হচ্ছে না, আমাদের মা মেয়ে ভালোভাবে সংসার চলে যাচ্ছে। আরে রূপা মা, তোমার সাথে একটা কথা ছিল, কিন্তু এই কথাটা আমার বলা উচিত না, কিন্তু কি করব বলো, বলতে যে হবে। কেন, কি হয়েছে জমিদার মশাই, আপনি বলতে পারেন। তোমার স্বামী রামু মারা যাওয়ার কিছু মাস আগে আমার কাছ থেকে সুদে টাকা ধার নিয়েছিল যখন ও আমবাগান কিনতে গিয়েছিল। কিন্তু রূপা মা, তোমার স্বামী যখন বেঁচে ছিল তখন আমার সুদের ধার নেওয়া টাকা
শোধ করতে পারিনি, তাহলে এখন আমার টাকা কে শোধ করবে? কিন্তু জমিদার মশাই, উনি তো কোনোদিন আমাকে ওই ধার নেওয়া টাকার ব্যাপারে কিছুই বলেনি। কিন্তু এই সব কথা কোনদিন তার স্ত্রীকে বলে নাকি? আচ্ছা জমিদার মশাই, আমার স্বামী আপনার কাছ থেকে কত টাকা ধার নিয়েছিল? রূপা মা, এই ব্যাপারে তুমি জিজ্ঞাসা না করলেই খুব ভালো হবে, কারণ তোমার স্বামী আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, আর ওই টাকা তুমি কোনদিন শোধ করতেও পারবে না। কিন্তু এখন তো আমার টাকা চাইতেই হবে, আর তোমরা যখন টাকা শোধ করতে পারবে না, তাই আমি ঠিক করেছি এই টাকার বদলে তোমাদের ওই আমের বাগানটা আমি নিয়ে নেব। কি, আমের বাগান? কিন্তু জমিদার মশাই, আমাদের কাছ থেকে এই আমের বাগানটা নিয়ে নিলে তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? আমরা কিভাবে বেঁচে থাকবো? ওইসব আমি জানি না, কিন্তু আমার টাকা তো আমাকে দিতে হবে, আর টাকা না দিতে পারলে ওই আমের বাগানটাই আমার চাই, আর এটাই আমার শেষ কথা। জমিদার মশাই, একবার তো আমার কথাটা বোঝার চেষ্টা করুন। দেখ রূপা, আমি তোর বাজে কথা শুনতে এখানে আসেনি, শুধু এটাই বলতে এসেছি, আর আজকেকার পর থেকে তোকে যেন ওই বাগানের ধারে না দেখি। জমিদার মশাই, আপনি এটা করতে পারেন না। দয়া করে আপনি আমাদের আমের বাগানটা নেবেন না। আমি আপনার দুটো পায়ে ধরে বলছি। রূপা, তুই যদি বেশি বলিস তাহলে সুদ হিসেবে তোদের এই ঘরটাও নিয়ে নে, বুঝেছিস? চলো গণেশ এখান থেকে। এইসব কথা বলে জমিদার মশাই ওখান থেকে চলে যায়। এমনভাবে মিথ্যে কথা বলে জমিদার মশাই আমাদের কাছ থেকে ওই আমের বাগান নিয়ে নিয়েছে। মা, তুমি তো জানতে বাবা জমিদার মশাইয়ের কাছ থেকে কোনো টাকা ধার নেয়নি, তাহলে তুমি জমিদার মশাইকে কেন কোনো কিছু বলনি? তাহলে ওই আমের বাগানটা কেন দিয়ে দিলে? আরে মা, তখন তো আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, আর তোর তখন বয়স ছিল 1 বছর, আর উনি যে গ্রামের জমিদার, না জানি গ্রামের কত মানুষের এমনভাবে জমি দখল করে রেখেছে, আর তখন তো আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না রে মা। কষ্ট পেও না মা, যা হবার তা হয়ে গেছে। একদিন ভগবান তোমার কথা অবশ্যই শুনবে। ঠিক আছে, চল মা, এবার ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। মা, ও মা, দেখো কত সকাল হয়ে গেছে। আজকে তো আমি তোমার থেকে আগে উঠেছি, আর এখনো তুমি ওঠোনি। তাড়াতাড়ি ওঠো মা। রূপা যখন উঠছে না দেখে কুসুম তখন রূপার গায়ে হাত দিয়ে দেখে রূপার গায়ে জ্বর এসেছে। মা, তোমার গা তো খুব গরম, মনে হয় তোমার জ্বর এসেছে। তাহলে এখন আমি কি করব? তুই এত চিন্তা করিস না বাবা, আমি ঠিক হয়ে যাব। না মা, তুমি একদম কোনো কথা বলো না। আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসছি, তুমি ভালো হয়ে যাবে। টাকা পয়সা না দিলে ডাক্তার কেমনভাবে আসবে রে কুসুম? মা, তুমি বলে দাও, তাহলে আমি টাকা পয়সা কোথায় পাবো? ঠিক আছে, তাহলে তুই আমার কথা মন দিয়ে শোন। এই গ্রামে তোর কাকিমার দোকান আছে, আর তুই ওখানে গিয়ে বল আমার মায়ের খুব শরীর খারাপ, জ্বর এসেছে, কিছু টাকা ধার দাও। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি, ততক্ষণ তুমি তোমার খেয়াল রেখো। এরপর কুসুম তার কাকিমার দোকানের দিকে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। কাকিমা কাকিমা, আমার মায়ের খুব শরীর খারাপ, মায়ের যে জ্বর এসেছে খুব, এই কারণে আমি তোমার কাছে এসেছি। তুমি আমাকে তাড়াতাড়ি কিছু টাকা ধার দিয়ে দাও, এক্ষুনি আবার ডাক্তারকে নিয়ে বাড়িতে যেতে হবে। কি, তোর মায়ের শরীর খারাপ? তাতে আমি কি করতে পারি? কাকিমা, তাড়াতাড়ি আমাকে কিছু টাকা ধার দিয়ে দাও, না হলে মায়ের যে কিছু না কিছু একটা হয়ে যাবে। এমনভাবে টাকা চাইছিস যেন তুই আমাকে টাকা ধার দিয়ে সেই টাকা চাইতে এসেছিস, আর আমরা কি টাকার গাছ করে রেখেছি নাকি? এখন আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, তুই এখান থেকে ভালো ভালোই চলে যা। কাকিমা, এমনভাবে বলছো কেন? দয়া করে আমাকে কিছু টাকা ধার দিয়ে দাও। কাকিমা, আমি আবার টাকা শোধ করে দিয়ে দেব, আমাকে কিছু টাকা দয়া করে ধার দিয়ে দাও। একবার তো বললাম, তোর কানে ঢোকেনি নাকি? বললাম তো আমাদের কাছে টাকা নেই, যা এখান থেকে।
ঝুমা যখন কুসুমকে দোকান থেকে তাড়িয়ে দিচ্ছিল, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই বুড়িমাটা সব কিছু দেখছিল। এখন আমি কি করব? কিছুই তো বুঝতে পারছি না। মায়ের যে এত শরীর খারাপ। আমাকে একটু সাহায্য কর রে মা, একটু সাহায্য কর। এই পুটলিটাকে নিয়ে আসতে আমি হাঁপিয়ে গেছি। কি হয়েছে আজ? তোর মা মন খারাপ কেন? তুই কাঁদছিস কেন? বল, কি হয়েছে? কেন কাঁদছিস? আচ্ছা দিদা, বলো তোমাকে কি সাহায্য করতে হবে? আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। আমি এই পল্লীটাকে আনতে আনতে আমার খুব কষ্ট হয়েছে। একটু এই পল্লীটাকে তোমার কাছে রাখতে পারবে মা, যত্ন সহকারে? কিন্তু দিদা, তুমি কোথায় যাবে? আমি একটু মন্দিরে যাব, আর একটু পরেই মন্দির থেকে এসে এই পল্লীটাকে নিয়ে নেব। ঠিক আছে দিদা, তুমি যাও, আমি এই পুটলিটাকে খেয়াল রাখবো। মা, তুমি তো তোমার বাবার মতো হয়েছ, সবাইকে সাহায্য করো। তোমার মন যে অনেক বড়, অনেক বড় তোমার মন। একদিন তুমি অনেক বড় হবে। এইসব বলে বুড়িমা ওখান থেকে চলে যায়। সকাল থেকে বিকাল হতে যায়, কিন্তু এখনো যে দিদা এলো না। ভুলে গেলেও মন্দিরে যাচ্ছি, তা এতক্ষণ সময় লাগে? একবার আমি গিয়ে দেখে আসি। ঠাকুর মশাই, আপনার সাথে আমার একটা কথা জিজ্ঞাসা করার ছিল। আগে তুমি আমাকে এটা বলো, তোমাকে দেখে মনে হচ্ছে অনেক তুমি দুঃখের মধ্যে আছো। মনে হচ্ছে আজ সকাল থেকে তুমি কিছুই খাওনি। তুমি কি অনেক সমস্যার মধ্যে আছো নাকি? হ্যাঁ ঠাকুর মশাই, আপনি একদম ঠিকই বলেছেন। আমি অনেক বড় সমস্যার মধ্যে আছি। কিন্তু কি হয়েছে? এরপর কুসুম ওই বুড়িমার ব্যাপারে সব কথা খুলে বলে। কিন্তু এখনো তো এই মন্দিরে কেউ আসেনি। তুমি একটা কাজ করো মা, তুমি একবার এই পুটলিটাকে খুলে দেখো এখানে কি আছে। এরপর কুসুম ওই পুটলিটাকে খুলে দেখে, তা দেখে অবাক হয়ে যায়। এখানে এত টাকা? এসব টাকা আমার না। আমার তো মনে হয় এটা স্বয়ং ভগবান তোমাকে দিয়ে গেছে। যাও তাড়াতাড়ি বাড়িতে গিয়ে তোমার মায়ের চিকিৎসা করে সুস্থ করে দাও। তোমার বাবাও সবাইকে সাহায্য করত, তাই ভগবান তার কর্মের ফল তোমাকে দিয়েছে। ঠাকুর মশাই, আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে এখন আমি আসি। এরপর কুসুম বাড়িতে গিয়ে তার মায়ের চিকিৎসা করে তার মাকে সুস্থ করে তোলে। কিছুদিন পর রূপা সুস্থ হয়ে যাওয়ার পর কুসুমকে জিজ্ঞাসা করে, আচ্ছা কুসুম, এতগুলো টাকা তুই কোথায় পেয়েছিস মা? আর কুসুম সব কথা তার মাকে খুলে বলে। কুসুম, উনি যে মা লক্ষ্মী, ভিখারির বেশে আমাদের বাড়িতে এসেছে, কিন্তু আমরা চিনতে পারিনি ওনাকে। আর তোর বাবার সব ভালো কর্মের ফল তোকে দিয়েছে। দেখতে দেখতে আরও 15 বছর কেটে যায়, আর সেখানে কুসুম অনেক বড় হয়ে যায়। বাহ, দেখতে দেখতে আমার মেয়ে কত বড় হয়ে গেছে। এবার যে তোকে বিয়ে দিতে হবে রে মা। আর তুই তো চলে যাবি, আমি পুরো একা হয়ে যাব রে। মা, তুমি এমন কথা বলবে না তো। আমার ভালো লাগে না বিয়ে থা করতে। আমি তোমাকে ছেড়ে কোথায় যাব বলো তো? এখন আমার প্রথম কাজ হলো ওই জমিদার মশাইয়ের কাছ থেকে আমার বাবার আম বাগানটা ফিরিয়ে নেওয়া। না রে মা, ওই বাগান যে আমরা আর ফিরে পাবো না। ওটা যে অনেক বছর আগে ওরা দখল করে নিয়েছে। আমরা এখন কী করে ফিরে পাবো বল? না মা, আমাদের আম বাগান আমাদের কাছেই আসবে। আর এই গ্রামে যতজনার কাছ থেকে ঠকিয়ে জমি দখল করেছে, সবার সব কিছু জিনিস উনি নিজেই ফিরিয়ে দেবে। পরের দিন সকালে কুসুম সবাইকে নিয়ে জমিদার মশাইয়ের বাড়িতে হাজির হয়। আর যাদের যাদের জমি দখল করে নিয়েছে তারা সবাই একসাথে জোট বেঁধে জমিদার মশাইয়ের বাড়িতে চলে যায়। জমিদার মশাই, আপনি আমার বাবার আমের বাগানটা ফিরিয়ে দিন, যেটা আপনি দখল করে নিয়েছেন। কিন্তু তুই কে? আমি তোর বাবার জমি আবার কবে দখল করলাম? আমি হচ্ছি রামুর মেয়ে,
কিছু বছর আগে আপনি আমার মায়ের কাছ থেকে মিথ্যে কথা বলে ওই জমি দখল করেছেন, আর আপনি ওই জমিটা এবার আমাদেরকে দিয়ে দেবেন। দেখ, আমি তোর বাবার জমি দখল করিনি। তোর বাবা আমার কাছ থেকে সুদে টাকা ধার নিয়েছিল, সেই টাকা শোধ করতে পারিনি, তাই জন্য এই বাগানটা আমার হয়ে গেছে। ঠিক আছে জমিদার মশাই, আমি মানছি আমার বাবা আপনার কাছ থেকে সুদের টাকা ধার নিয়েছে, আর যখন টাকা ধার নিয়েছে নিশ্চয়ই তো কোনো কাগজের উপর হাতের ছাপ দিয়েছে, সেই জিনিসটা আপনি আমাদেরকে দেখিয়ে দিন। দেখ, ওই কাগজ এখন আমার কাছে নেই, আর এত বছর হয়ে গেছে, সেটা এখন কোথায় আছে সেটা আমরা কি করে বলবো? ঠিক আছে জমিদার মশাই, যতদিন না আপনি ওই কাগজ আমাদেরকে দেখাতে পাচ্ছেন ততদিন এই বাগান আমাদের কাছেই থাকবে। এখানে থেকে চলে যা বলছি, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। আপনি যদি ঘাট ধাক্কা দিয়ে দেন আমাদের কোনো যায় আসে না, আজকের পুরো গ্রাম আমরা একসাথে আছি। আপনি ভাবতে পারছেন না যে আপনার কি অবস্থা হবে। এতদিন যতগুলো মানুষের ঠকিয়ে আপনি জমি দখল করে রেখেছেন, আজকে সবাইকে সব কিছু ফিরিয়ে দিতে হবে। গ্রামের লোকজনকে সবাইকে একসাথে দেখে জমিদার মশাই অনেক ভয় পেয়ে যায়, তারপর সবাইকে সবার জমি ফিরিয়ে দেয়। কুসুম, তুই যা করেছিস আমাদের জন্য তা আমরা কখনো ভুলতে পারবো না। তোর মতো মেয়ে যেন প্রত্যেকটা ঘরে ঘরে জন্মায়। গ্রামের মানুষজন সবাই সবার জমি ফিরে পেয়ে আবার নতুন করে বাঁচতে শুরু করেছে। বাবার এই আম বাগানটা ফিরে পেয়ে তুমি অনেক খুশি হয়েছো তো মা? হ্যাঁ রে মা, আমি তোকে বলে বোঝাতে পারবো না আজকের আমি কতটা খুশি হয়েছি। মা, আমি থাকতে তুমি আবার কেন কাঁদছো বলো তো? এত কিসের কষ্ট হচ্ছে? আমি বলেছিলাম না তুমি একদম কষ্ট পাবে না, আমি তোমার সব কষ্ট দূর করে দেব। জানি রে মা। এরপর থেকে রূপা ও কুসুম অনেক খুশি খুশির সাথে জীবন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন।